ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল, উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। বাহরাইনে তেল আবিবের দূতাবাসে হামলা, সমঝোতায় যাবে না তেহরান। We don't see any reason why we should negotiate with the US. ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলায় নিহত ছড়ালো ১৩০০। তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুঁশিয়ারি, স্থল অভিযান নিয়ে ভোল পাল্টালেন ট্রাম্প। The United States military, together with the wonderful Israeli partners, continues to totally demolish the enemy far ahead of schedule. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। উপসাগরীয় অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে ইরান। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ভোল পাল্টিয়ে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানোর সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে সাফ জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা হামলা চালায় ইরান। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। উপসাগরীয় দেশগুলোতেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে তেহরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। কুয়েত সেনাবাহিনীর দাবি তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানকে সমর্থন জানিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারান্ত প্রদেশে দুটি স্কুলে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও। ইরানের ড্রোন বহনকারী একটি জাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতের মধ্যেই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে স্থল অভিযানের কথা বলার একদিন পর জানালেন সেটা শুধু সময়ের অপচয়। তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলেও সাফ জানান তিনি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। চীন, রাশিয়া তেহরানকে সহযোগিতা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। রাইসা জান্না, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিনুল ইসলাম আলিফ। যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে স্বাগত। রুদ্র, আপনাকে ধন্যবাদ। এর আগের সংবাদেও আমরা শুনছিলাম, আপনার কাছ থেকে জানছিলাম বিস্তারিত। এই মুহূর্তে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে ইরানের সৈন্য পাঠানো এটা একটা সিদ্ধান্ত হবে। হ্যাঁ, তো আর কি তথ্য আছে একটু দেখুন। এই জায়গাটিতে আসলে আমাদের আলোচনার অনেক কিছু রয়েছে। এই যে ইরান ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতটি যদিও এখনো পাল্টাপাল্টি আক্রমণ হামলা চলছে, আপাত দৃষ্টিতে ইরানকে কোণঠাসা বলে মনে হচ্ছে। ইরানের যে শক্তিমত্তার জায়গা, সেই জায়গা থেকে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের থেকে ইরান অনেকটা শক্তিমত্তার জায়গায় আপাত দৃষ্টিতে পিছিয়ে থাকলেও এই জায়গায় ট্রাম্প কেন হটে এলেন বা পিছু হটলেন, এই জায়গায় এই সামরিক স্থল অভিযান থেকে কেন তিনি সরে আসতে চাইলেন? যদিও গতকালকে কিন্তু তিনি বলছিলেন সামরিক অভিযান, স্থল অভিযান চালাতে হবে, স্থল অভিযান চালানোর পরিকল্পনা তাদের রয়েছে। সেই জায়গা থেকে সরে আসার কারণ যদি আমি আপনাকে বলি, সামরিকভাবে
ইরানের কিন্তু ভৌগোলিক বেশ কিছু সুবিধার জায়গা রয়েছে। দীর্ঘ ১৬০০ কিলোমিটার আলবোর্জ পর্বতমালা দিয়ে বেষ্টিত এবং মাঝে যে স্থলভূমি মরুভূমির মতো জায়গা, এই সব কিছু মিলিয়ে লজিস্টিক সুবিধার জায়গা থেকে কিন্তু স্থল অভিযানে যতই শক্তিশালী সেনা পাঠানো হোক না কেন, সেই জায়গায় লজিস্টিক সুবিধা তারা পিছিয়ে থাকবে এবং সেই জায়গায় আসলে খুব বেশি সুবিধা করার সুযোগ নেই। এই যে সুবিধা করা যাবে না, এই ব্যাপারটি বুঝতে পেরেই হয়তো মার্কিন সেনারা সেই জায়গা থেকে সরে আসেন। আমি যদি আপনার মাধ্যমে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই দর্শকদের, সেই জায়গায় আমরা যে হামলার কথা বললাম, সেই হামলা অব্যাহত রয়েছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, ইরানের প্রথমবারের মতো ক্লাস্টার বোমা হামলা এবং পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল, এবং এই পাল্টা আক্রমণ পাল্টা হামলা সব উভয় পক্ষেই কিন্তু বেশ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে। যদিও এই হামলার মধ্য দিয়ে যে বিমান চলাচল অস্বাভাবিক অবস্থাটি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে স্বল্প পরিসরে বিমান চলাচল শুরুও হয়েছে, যেমনটি আমরা আগের সংবাদেও আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম। এবং এই জায়গায় যেমনটি আমরা বলছিলাম যে ট্রাম্প কিন্তু পিছু হটেছেন স্থল অভিযান চালানোর জায়গাটি থেকে, এবং তার কারণ হিসেবে আমরা যেমনটি বলছিলাম যে সামরিক অভিযান স্থল অভিযান চালাতে গেলে যে সুবিধাগুলো দরকার হয়, ভৌগোলিকভাবে ইরানে আসলে সেই সুবিধা যুক্তরাষ্ট্রের পক্ষে পাওয়া সম্ভব নয়। পাহাড়ি অঞ্চল হওয়ায় অনগ্রাউন্ড ইনফেন্ট্রি ব্যাটালিয়ন যারা আছে, যারা হচ্ছে একেবারে মাঠে থেকে অপারেশন পরিচালনা করবে, সেই সক্ষমতা তাদের নেই। তাই সক্ষমতা থাকলেও সেই জায়গায় ভৌগোলিকভাবে তারা সুবিধা করতে পারবে না, যেহেতু জায়গাটা তাদের অনুকূলে নয়। ঠিক তাই আপনি যেমনটি বলছিলেন। এর পরবর্তীতে আমরা যেমনটি বলছিলাম, আরো একটি কারণ কিন্তু রয়েছে পরোক্ষভাবে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ ব্যয়, অর্থাৎ তাদের ঠিক কত খরচ হচ্ছে সেই তথ্য যদি আমরা একটু দেখতে পাই, তাহলে আমরা এটি আরো ভালো মতো বুঝতে পারবো। দেখুন, প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $3.7 বিলিয়ন, এবং ধারণা করা হচ্ছে প্রতিদিন এই যুদ্ধ ব্যয় প্রায় $891 মিলিয়ন। এবং সেই জায়গায় আমরা যেমনটি গতকাল কিন্তু দেখেছিলাম যে যুক্তরাষ্ট্রের যে সিনেট, সেই সিনেটের সিনেটররা কিন্তু চাচ্ছেন এই হামলা না চালাতে কিংবা যুদ্ধ বন্ধ করতে। ট্রাম্প একপাক্ষিকভাবে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এমনটিও তারা বলছেন, এবং মার্কিন সেনারা কিন্তু এই যুদ্ধ করতে যে রাজি নয়, তেমন একটি ভিডিও চিত্র আমরা দেখেছি, ছড়িয়ে পড়েছিল। এক মেরিন সেনা অস্বীকৃতি জানাচ্ছে যে সেই ইরানে অপারেশনে যাবে না, টেনে হিচড়ে সেই জায়গা থেকে বের করে নেওয়া হচ্ছিল। তো এই যে ঘটনাগুলো দিয়ে কিন্তু আসলে প্রমাণ করে এই জায়গায় আসলে ইরান ইসরায়েলের যে সংঘাত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পৃক্ততা, সেই জায়গায় আসলে খুব সহসাই এর সমাধান আসা যাচ্ছে না। অর্থ ব্যয়ের বিষয়টাও আমরা একটু জানবো, তার আগে আমরা একটু দেখতে চাই যে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, সেটি একটু আমরা দেখতে চাই। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই স্বাস্থ্য অবকাঠামোর উপর হামলার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 13টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় 4 জন স্বাস্থ্যকর্মী নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সংবাদ সম্মেলনে জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হন। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও যুক্তরাষ্ট্রের 6 জন সৈন্য নিহত হন। WHO প্রধান আধানম গেব্রিয়াসিস জানান, হামলায় ইরানের অন্তত 13টি এবং লেবাননের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 4টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা খাতকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং এসব স্থাপনায় হামলা চালানো যাবে না বলেও জানান WHO প্রধান। সংঘাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও বাড়ছে। নিহতদের মধ্যে রয়েছে শিশু শিক্ষার্থীও। গত রোববার ইরানের দক্ষিণাঞ্চলের মিনাফ শহরে শাজারে তাইয়েভে স্কুলে হামলা চালানো হলে সেখানেও হতাহতের ঘটনা ঘটে। চলমান সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। নিরাপত্তা ঝুঁকির কারণে দুবাইয়ে অবস্থিত WHO বৈশ্বিক জরুরি লজিস্টিক হাবের কার্যক্রমও স্থগিত করা হয়। সংস্থাটি জানায়, গত বছর এই হাব থেকে 75টি দেশে 500-রও বেশি জরুরি স্বাস্থ্যসেবা সরবরাহ পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য অবকাঠামোর উপর হামলা এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত মধ্যপ্রাচ্যের মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে চিকিৎসা সহায়তা ও জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। হামলার জেরে ইরানের সম্পদ বাজেয়াপ্তের কথা বিবেচনা করছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত হলে ইরান আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে পারে বলে মত বিশ্লেষকদের।
চলমান যুদ্ধে দফায় দফায় সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। নিজেদের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ নিতে ইরানের শত শত কোটি ডলারের সম্পদ জব্দের কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে তেহরানের বৈদেশিক বাণিজ্য ও ডলার প্রবাহ বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে বাস্তবায়িত হলে এটি হবে আমিরাতের দীর্ঘদিনের আর্থিক নিরপেক্ষতা থেকে সরে আসা। সম্পদ জব্দ হলে ইরানের পাল্টা হামলা বা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা তাদের। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুক্ত জাহাজ আটক করা বা উপসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর সঙ্গে যুক্ত ব্যাংক হিসাবগুলো প্রথমে লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে এটি সামরিক সংঘাত ছাড়াই ইরানের ওপর বড় চাপ সৃষ্টি করার সবচেয়ে কার্যকর অর্থনৈতিক হাতিয়ার। দীর্ঘদিন ধরেই আমিরাত ইরানি ব্যবসা ও অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। দুবাই ভিত্তিক বিভিন্ন শেল কোম্পানি, মানি এক্সচেঞ্জ এবং অনানুষ্ঠানিক আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি ও অর্থ স্থানান্তর করত বলে দাবি বিশ্লেষকদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আমরা রিপোর্ট দেখছিলাম, এর আগেও একটি প্রতিবেদন দেখলাম। দেখেন, যুদ্ধ ব্যয়ের কথা বলছিলেন যে প্রথম 100 ঘন্টায় যে ব্যয় এবং তার পরের যে খরচ সেটা 3 বিলিয়ন এবং 800 মিলিয়নের বেশি। এখন মিত্রদের সমর্থন দিতে গিয়ে আমেরিকা কত সময় ধরে এই যুদ্ধ টানবে? দেখুন, কত সময় ধরে টানবে তার কিন্তু একটি ইঙ্গিত আসলে পিট হেগসেথ, তাদের যে সমরমন্ত্রী, তার কথায় পাওয়া গিয়েছে। প্রায় কয়েক সপ্তাহ ব্যাপী হয়তো তারা সংঘাতটি বা যুদ্ধটি আসলে লম্বা করতে চাচ্ছেন এবং সেই জন্য যে প্রতিরক্ষা খাতের যে বাজেট, সেই বাজেট বরাদ্দের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। তবে সেই অনুমোদন আসলে কতখানি তারা পাবেন, কেননা মার্কিন সিনেটে, যেমনটি আমরা আগের দফায় বলছিলাম, মার্কিন সিনেটে কিন্তু অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব কিংবা অভ্যন্তরীণ যে মত পার্থক্য সেটি কিন্তু বেশ প্রকাশ্য। এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রক্সি নেটওয়ার্কের সাহায্যে যে যুদ্ধ চালিয়ে যাওয়া কিংবা মিত্র দেশগুলোর সাহায্য নিয়ে তাদের সমর্থন নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া, সেই জায়গায় আসলে এই বিপুল পরিমাণ খরচ, যেমনটি যে খরচের কথা আপনি বললেন, প্রথম 100 ঘন্টায় প্রায় $3.7 বিলিয়ন এবং প্রতিদিন প্রায় $891.4 মিলিয়ন করে খরচ, যেটি কিনা ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং সেই জায়গা থেকে তাদের প্রতিবেদন থেকে এই তথ্যটি উঠে আসা। কাজে সেই জায়গায় আসলে খুব একটা হয়তো মানে প্রকাশ্যভাবে হয়তো বোঝা যাচ্ছে না যে আসলে তাদের অর্থনৈতিক চাপটা কতখানি হতে যাচ্ছে, তবে তার প্রভাব, যে নেতিবাচক প্রভাব যে তাদের অর্থনীতিতে পড়তে যাচ্ছে, সেটি আসলে কিন্তু বেশ তথ্যগতভাবে, উপাত্তগতভাবে কিন্তু আসলে সেটি প্রতীয়মান হয়। এবং সেই জায়গায় তাদের পক্ষে আসলে এই যুদ্ধটি চালিয়ে যাওয়া অবশ্যই কঠিন হয়ে দাঁড়াবে এবং পরবর্তীতে তার প্রভাব কিন্তু শুধুমাত্র তাদের অর্থনীতিতে নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতে তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। যেমনটি ইতোমধ্যে আমরা দেখছিলাম, এমনকি আমাদের দেশেও কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যেমনটি জনমনে আতঙ্ক তৈরি হয়েছে, জ্বালানি তেল কিংবা জ্বালানি খাত নিয়ে দাম বৃদ্ধির সংখ্যা তৈরি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। সবকিছু মিলিয়ে আসলে এই যুদ্ধের যে যত দীর্ঘায়িত হতে যাচ্ছে, ততই কিন্তু আসলে নেতিবাচক প্রভাবের পাল্লাই আসলে ভারী হতে যাচ্ছে। ইরান প্রতিবেশী দেশগুলোর উপর একটু চটেছে, যেটা আমরা দেখলাম। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সৌদি আরবে তারা হামলা চালিয়েছে। তো ইরানের মিত্র দেশ বলে কি কিছু নাই আসলে ইরানের মিত্র দেশ বলতে, যেমনটি এর আগে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখতে পাবেন, যেখানে খামেনি তার সেই প্রথম দিককার সময়কার ভিডিও, যেখানে তিনি আসলে প্রকাশ্যেই ঘোষণা দিয়ে আমেরিকা বা যুক্তরাষ্ট্রকে তার প্রকাশ্য শত্রু কিংবা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে আখ্যা দিয়েছিলেন। এবং তার পরবর্তীতে কিন্তু আসলে তাদের যে সমস্ত দেশগুলোতে আসলে এই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে কিংবা মার্কিন মদতপুষ্ট যে দেশগুলো রয়েছে, তাদের বিপক্ষে আসলে ইরানের অবস্থান, এবং সেই অবস্থান থেকে আসলে এই দেশগুলোর উপর আপনি যেমনটি বলছেন চটে যাওয়া। যদিও যেমন কাতারের যে তেল শোধনাগার, সেখানে যে হামলার বিষয়টি, সেটি কিন্তু আবার আব্বাস আরাকচি তিনি কিন্তু এটি অস্বীকার করেছেন, ইরান এমন কোনো হামলা চালায়নি। তারা আসলে শুধুমাত্র মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করছে এবং সেভাবে তাদের হামলা এগোচ্ছে। আলিফ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রুদ্র, আপনাকে। শুনছিলাম সহকর্মী আমিনুল ইসলাম আলিফের আলোচনায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের ভেতরে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। শীর্ষ কমান্ডারদের মৃত্যু সত্ত্বেও যুদ্ধ পরিচালনা নিয়ন্ত্রণ এখন অনেকটাই তাদের হাতে। বিকেন্দ্রীকৃত কমান্ড কাঠামো দিয়ে হামলার সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বাহিনীটি। এদিকে IRGCর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শীর্ষ কমান্ডারদের হারানোর পরও যুদ্ধ পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, আইআরজিসির এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এমনকি যুদ্ধ শুরুর আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, যাতে নেতৃত্বের ক্ষতি হলেও অভিযান চালু থাকে। একই সঙ্গে আইআরজিসি তাদের কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণ কৌশল আরও সক্রিয় করেছে। বাহিনীর ভেতরের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে একাধিক সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো কমান্ডার নিহত হলেই সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারে। বিশ্লেষকদের মতে 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের অভিজ্ঞতা থেকেই এই কৌশল তৈরি করে আইআরজিসি, যাতে হামলার মধ্যেও সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে না পড়ে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াও আইআরজিসির ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। ফলে বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকলে ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে আইআরজিসির প্রভাব ভবিষ্যতে আরও গভীর হতে পারে মত তাদের। এদিকে আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। তিনি শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে ড্রোন হামলা চালিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ কয়েক মাস অচল করে রাখার সক্ষমতা রয়েছে ইরানের। এর মধ্যেই একাধিক হামলার পর বিশ্বের প্রায় 20% তেল পরিবহনে ব্যবহৃত এই রুটে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদী সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 1000-এর বেশি ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়, তবুও ক্ষতিগ্রস্ত হয় কিছু মার্কিন ঘাঁটি ও বাণিজ্যিক অবকাঠামো। এরই মধ্যেই 6টি জাহাজের হামলার পর বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ আছে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, এই পথ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। ব্রিটিশ গবেষণা সংস্থা সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স জানায়, প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে তেহরানের। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান, তেহরানের কাছে প্রায় 2500 ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা 6000 পর্যন্ত হতে পারে। তবে ইরান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন যুদ্ধেও বড় ভূমিকা রাখতে পারে। ইরানের নতুন প্রজন্মের শাহেদ 136 ড্রোন 700 থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সংঘাত আরও দীর্ঘ হলে সমুদ্র মাইন ব্যবহার করে হরমুজ প্রণালী অচল করে দিতে পারে ইরান। বিশ্লেষকদের মতে দেশটির কাছে 5 থেকে 6000 সমুদ্র মাইন রয়েছে। যদি এই মাইন সমুদ্র পথে পাতা হয়, তাহলে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কয়েক মাস সময় লাগতে পারে। ইরান যদি কয়েকটি ট্যাঙ্কারেও সফলভাবে হামলা চালাতে পারে, তবে আতঙ্কে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, আর তাতেই বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়বে, বলছেন বিশেষজ্ঞরা। শিউলি রোসা, সময় সংবাদ। চলমান মধ্যপ্রাচ্য ইস্যুর প্রভাব পড়তে শুরু করেছে কানাডার তেলের বাজারে। গত কয়েকদিনেই জ্বালানি তেলের দাম বেড়েছে শতকরা প্রায় 20 থেকে 25%। এমন পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হবার শঙ্কা করছেন সাধারণ মানুষ। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কানাডায় জ্বালানি তেলের দাম সাধারণত $1 থেকে 15 সেন্টের মধ্যেই ওঠানামা করে, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎই যেন আগুন লেগেছে তেলের বাজারে। টরন্টো শহরের গ্যাস স্টেশন ঘুরে দেখা যায়, গত 2-4 দিনেই সেই দাম বেড়েছে প্রায় 25%। অর্থাৎ স্থানভেদে এখন জ্বালানি তেলের দাম $1.38 থেকে 42 সেন্ট পর্যন্ত। তেলের লাগামহীন মূল্য জীবনযাত্রার মান অনেকাংশে অসহনীয় করে তুলবে এবং ডিজেলের মূল্য তার চাইতে আরও 25 সেন্ট ঊর্ধ্বগতি। গত পরশু তেলের দাম ছিল $1.18, আজ তা $1.40। আর একটু বাড়লে তেল কেনা কঠিন হয়ে যাবে। জ্বালানির এমন ঊর্ধ্বমুখী দাম স্বাভাবিকভাবেই তৈরি করেছে নতুন শঙ্কার। স্থানীয়রা বলছেন, এর প্রভাব পণ্য পরিবহনে পড়লে
হু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ফলে যাপিত জীবন হবে আরও ব্যয়বহুল। এইভাবে যদি যুদ্ধ পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকে তাহলে সারা বিশ্বে একটা মারাত্মকভাবে প্রভাব পড়বে, অর্থনীতিতে পড়বে। জ্বালানি বাজার তো অলরেডি পড়ে আছে। গত 2 দিনে আমরা প্রায় 40 সেন্টস বেশি দিয়ে এখন গাড়ির গ্যাস ক্রয় করছি। গ্রোসারি আইটেম গুলো অলমোস্ট আগে থেকে একটু প্রাইস একটু বেশি ছিল, ইদানিং যুদ্ধের জন্য প্রাইস আরো আপ হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বাজেট কাট করতে হবে এবং সংসার চালানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে আর কি। যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি না হলে বিশ্বজুড়েই জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তারা। করোনার ধাক্কা সামলা উঠতে না উঠতেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য আরো ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউর সহায়তায় আটকে দেয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেলেনস্কির। যুদ্ধবন্দী নিয়ে মস্কো বুদাপেস্ট সমঝোতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অভিযোগ। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান 3-এর পরীক্ষা চালিয়েছে। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে ছুটতে পারে। স্থল বা ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন এই পরীক্ষা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয় মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের বিবৃতিতে বলা হয়, এটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ এবং বিশ্বের ঘটনা প্রবাহের প্রতিক্রিয়া নয়। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের কুয়াজালিন প্রবাল প্রাচীরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মিনিটম্যান 3 খ্যাতি পেয়েছে ডুমসডে ক্ষেপণাস্ত্র হিসেবে। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে পাঠাতে পারে। স্থল ও ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। পারমাণবিক হামলার পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানাই এর মূল উদ্দেশ্য। মিনিটম্যান 3 পরীক্ষার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিভিন্ন প্রযুক্তিগত বিষয় যাচাই করেছে। নির্ভুলতা, আঘাতের ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা। এই ধরনের পরীক্ষা ক্ষেপণাস্ত্র কার্যকারিতা উন্নয়নের জন্য অত্যাবশ্যক। তবে পরীক্ষা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সময় হওয়ায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল শনিবার থেকে একযোগে ইরানে হামলা চালাচ্ছে, পাল্টা আঘাত করছে ইরানও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপর আরও জোরালো আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা বলছেন, মিনিটম্যান 3 পরীক্ষার এই সময় নির্বাচন ইরানকে সতর্ক সংকেত হিসেবেই নেওয়া যেতে পারে। গত বছরের শেষ দিকে ট্রাম্প পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন, যাতে চীন ও রাশিয়ার সঙ্গে তুলনায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা বজায় থাকে। শিউলি রোজা, সময় সংবাদ। এর সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় র্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 72টি আসনে এগিয়ে আছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস 8 আসনে এবং সিপিএন ইউএমএল 6 আসনে এগিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সিপিএন 5 আসনে নেতৃত্ব ধরে রেখেছে। 285 আসনের পার্লামেন্টে 165টিতে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি 110 আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউরোপীয় ইউনিয়নের 9,000 কোটি ইউরোর সহায়তায় প্যাকেজ আটকে দেয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার কিয়েভে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রের অধিকাংশ বাজেটই এখন প্রতিরক্ষায় ব্যয় হচ্ছে। তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা জরুরি। একই সঙ্গে যুদ্ধবন্দী ইস্যুতে রাশিয়া হাঙ্গেরি সমঝোতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে কিয়েভ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে তীব্র হয়েছে কূটনৈতিক উত্তেজনা। স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভে এক ব্রিফিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রের অধিকাংশ বাজেটই এখন প্রতিরক্ষায় ব্যয় হচ্ছে। তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি তেল সরবরাহ নিয়ে বিরোধের জেরে 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে। এতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ওপর ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। বিশ্লেষকদের মতে জেলেনস্কি ও অরবানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। আগামী 12 এপ্রিল নির্বাচনের মুখে থাকা অরবান এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সরাসরি রাশিয়ার সমালোচনা এড়িয়ে চলছেন। এদিকে হাঙ্গেরির দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে দ্রুজপা পাইপলাইন দিয়ে ইউরোপে রুশ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তাই ইউক্রেনের সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার উপর নতুন ইউরোপীয় নিষেধাজ্ঞা আটকে দেয় হাঙ্গেরি। তবে কিয়েভ বলছে, জানুয়ারিতে রাশিয়ার হামলায় পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মেরামতের কাজ চলছে ক্ষতিগ্রস্ত অংশের। সোভিয়েত আমলের ওই পাইপলাইন 1.5 মাসের মধ্যেই আবার চালু করা সম্ভব হতে পারে বলে জানান জেলেনস্কি। এরই মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যুদ্ধবন্দী ইস্যুতে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার বুদাপেস্টের সঙ্গে সমঝোতার মাধ্যমে দ্বৈত হাঙ্গেরীয় নাগরিকত্বধারী 2 ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে হাঙ্গেরিতে স্থানান্তর করা হয়েছে। কিয়েভ বলছে এটি জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং ইউক্রেন ও ইউরোপের সম্পর্ক দুর্বল করার জন্য রাশীয় হাইব্রিড আগ্রাসনের অংশ। তবে রাশিয়ার দাবি, ওই 2 বন্দীকে জোরপূর্বক ইউক্রেনীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল এবং হাঙ্গেরির অনুরোধেই তাদের মুক্তি দেওয়া হয়। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনকে বাদ দিয়ে তৃতীয় পক্ষের কাছে যুদ্ধবন্দী হস্তান্তর আসলে একটি পরিকল্পিত উস্কানি। এতে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো দুর্বল হওয়ার পাশাপাশি যুদ্ধবন্দীদের জীবন রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের আসামে একটি সুখোই Su-30 MKI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 2 পাইলট নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি জোরহাট বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কার্বিং আলং জেলায় নিখোঁজ হয়ে যায়। পরে ঘাঁটি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানান, রাশিয়ায় তৈরি এই বিমানের সঙ্গে স্থানীয় সময়ে সন্ধ্যা 7:42 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান নিয়ে বিতর্কের জেরে বরখাস্ত হয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিন ওয়েম। তার জায়গায় দায়িত্ব পাচ্ছেন রিপাবলিকান সিনেটর মার্কোয়েন মুলিন। আগামী 31 মার্চ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। গেল বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসন অভিবাসন বিরোধী কঠোর অভিযানের নেতৃত্বে ছিলেন ক্রিস্টিন ওয়েম। তার সময়ে 6 লাখের বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। তবে সাম্প্রতিক বিতর্ক, তদন্ত ও সিনেট শুনানিতে চাপের মুখে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়।